আজকে আমরা এই ক্লাসে বুদ্ধি বা ইন্টেলিজেন্সের সংজ্ঞা এবং এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। ইন্টেলিজেন্সের টাইপ এবং এর হিস্ট্রি সম্পর্কে একটু জানব। বুদ্ধি বা ইন্টেলিজেন্সের নোটস পেতে হলে তোমরা সাইকোলজি টিচার সায়ন্তনী স্টুডেন্ট কর্নার যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করে নাও। নিচে ডেসক্রিপশন বক্সে আমি এটার লিঙ্কটা প্রোভাইড করে দেবো। সাইকোলজিকে খুব সহজে বোঝার জন্য আমার ভিডিওগুলো দেখতে হবে এবং তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। প্রথমে আমরা দেখব বুদ্ধি বা ইন্টেলিজেন্স কী। ইন্টেলিজেন্ট ব্যক্তি আমরা সেই সমস্ত মানুষদেরই বলে থাকি যারা সারাদিনের যে কাজগুলো সেগুলো খুব ভালোভাবে করতে পারে। যদি আমরা বুদ্ধির ডেফিনেশন বা ইন্টেলিজেন্সের ডেফিনেশন দিতে যাই তাহলে ওয়েসলারের ডেফিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতেই হবে। ডেভিড ওয়েসলার বলেছিলেন, বুদ্ধি হলো ব্যক্তির উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করার, যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং পরিবেশের সঙ্গে কার্যকরভাবে আচরণ করার উপযোগী ক্ষমতার সমষ্টি বা সামগ্রিকতা। Intelligence is the aggregate or global capacity of the individual to act purposefully, to think rationally and to deal effectively with the environment. এই সংজ্ঞাটার মধ্যে তিনটে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। একটা হলো ব্যক্তির উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করার ক্ষমতা, যুক্তিযুক্তভাবে চিন্তা করার ক্ষমতা, পরিবেশের সঙ্গে কার্যকরভাবে আচরণ করার ক্ষমতা। এই তিনটের সমষ্টিকে নিয়ে আমাদের বুদ্ধি তৈরি হয়েছে। অর্থাৎ এই যে ইন্টেলিজেন্স, এটা আমাদের পারপাসফুলি বা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করতে হেল্প করে। যেমন আমাদের প্রতিটা কাজের পিছনে কোনো না কোনো পারপাস থাকে। যে সমস্ত মানুষের বুদ্ধি আছে তারা কিন্তু উদ্দেশ্যপূর্ণ ছাড়া কোনো কাজ করে না। ইন্টেলিজেন্স আমাদের পারপাসফুলি অ্যাক্ট করতে বা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করতে সাহায্য করে। এছাড়া র্যাশনালি চিন্তা করতে বা যুক্তিযুক্তভাবে চিন্তা করতে বুদ্ধি কিন্তু আমাদের ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও পরিবেশের সঙ্গে আমরা যাতে ভালোভাবে ডিল করতে পারি এফেক্টিভলি, সেই দিকেও কিন্তু ইন্টেলিজেন্স আমাদের ভীষণভাবে সহায়তা করে। তাহলে ইন্টেলিজেন্সের সংজ্ঞা পড়তে গেলে এই তিনটে জিনিসকে ভালোভাবে মনে রাখতে হবে। বুদ্ধি ব্যক্তির উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করতে, যুক্তিযুক্তভাবে চিন্তা করতে এবং পরিবেশের সঙ্গে কার্যকরভাবে আচরণ করতে সাহায্য করে। এই তিনটে যখন আমরা করতে পারছি, এই তিনটের সমষ্টিকে বলা হচ্ছে বুদ্ধি। এরপরে বুদ্ধির বেশ কিছু স্বরূপ বা নেচার আছে যেগুলো আমরা দেখে নেব। বুদ্ধি হলো মানসিক ক্ষমতা যা কর্মের মাধ্যমে প্রকাশ পায়। এটি সহজাত বা শারীরিক প্রক্রিয়া নয়। বুদ্ধি আমরা সবাই জানি যে এটা একটা মানসিক ক্ষমতা, এটা কোনো শারীরিক প্রক্রিয়া নয় যে শরীরের ভিতরে ঘটছে। তো বুদ্ধির মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করতে পারি, আর বুদ্ধির পরিচয় এটা থেকেই পাওয়া যায় একটা মানুষের সে কতটা ভালো কাজ করতে পারছে সেখান থেকে। তাহলে ইন্টেলিজেন্স ইজ আ মেন্টাল এবিলিটি শোন থ্রু অ্যাকশনস, নট ইনস্টিংক্ট অর ফিজিক্যাল প্রসেস। এরপরে অতীত অভিজ্ঞতা ব্যবহার করে নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করে। এই যে আমরা যা কিছু কাজ করি, আমাদের কিন্তু বেশিরভাগ কাজ অতীত থেকে শেখা, অর্থাৎ কোনো একটা জিনিস আমরা আগে শিখেছি সেটাই আমরা বর্তমান পরিস্থিতিতে বা নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য সেই অভিজ্ঞতাটাকে আমরা কাজে লাগাচ্ছি। তো আমাদের যা কিছু পাস্ট এক্সপিরিয়েন্সেস আছে, অর্থাৎ পূর্ব যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটাকে যে কাজে লাগিয়ে আমরা নতুন পরিস্থিতির মোকাবিলা করতে পারছি, এটাও কিন্তু বুদ্ধির একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে পূর্ব অভিজ্ঞতা থেকে লক্ষ্য নির্ধারণ ও চিন্তা করার বুদ্ধির লক্ষণ। এই যে আগেই বললাম, পূর্ব অভিজ্ঞতা আমাদের যা হয়েছে সেখান থেকে আমরা কি করি, লক্ষ্য নির্ধারণ করি যে আগে আমি কোনো একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি, তারপরে সেটা আমাকে কত দূর নিয়ে যাবে বা কোন গোলগুলো আমি অ্যাচিভ করতে পারবো। এই প্রত্যেকটা জিনিস আমরা বুদ্ধির মাধ্যমে করে থাকতে পারি। আর চিন্তা, যে থিঙ্ক পারপাসফুলি যেটা বলছি, এটাও কিন্তু ইন্টেলিজেন্সের একটা পার্ট। সঠিক চিন্তা করতে আমাদের সাহায্য করে। তাহলে ইউজিং দ্য পাস্ট এক্সপিরিয়েন্সেস টু সেট গোলস অ্যান্ড থিঙ্ক পারপাসফুলি ইজ আ পার্ট অফ ইন্টেলিজেন্স। পাস্ট এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছি আমাদের গোলগুলোকে সেট করার জন্য, আর পারপাসফুলি আমাদের যে কোনো জিনিসকে চিন্তা করতে সাহায্য করছে বুদ্ধি।
লক্ষ্য অর্জনের জন্য সঠিক উপায় বেছে নেওয়া বুদ্ধির পরিচয়। যে কোনো লক্ষ্য অর্জন আমরা করতে যখন চাই তখন আমরা কি করি, একটা সঠিক উপায় বেছে নিই যে এইভাবে আমি আমার লক্ষ্যগুলোকে অর্জন করব। এটা বুদ্ধির আরও একটা বৈশিষ্ট্য, বা এখান থেকে আমরা বুদ্ধির পরিচয়টা পাই যে যেই গোলটা আমরা সেট করছি সেটা অ্যাচিভ করার জন্য আমাদের কি কি রাস্তা আছে, সেগুলোকে আমরা কিভাবে এক্সপ্লোর করব, এই জিনিসটা বুদ্ধি আছে বলেই আমরা করতে পারি। চুজিং দ্য রাইট মিনস টু অ্যাচিভ গোলস রিফ্লেক্টস ইন্টেলিজেন্স। এরপরে হচ্ছে মানসিক কাজ সফলভাবে সম্পন্ন করতে আমাদের বুদ্ধির প্রয়োজন হয়। অর্থাৎ যে কোনো মানসিক কাজ, যেমন চিন্তা করা, কোনো ডিসিশন নেওয়া, এই সমস্ত কাজগুলোকে আমাদের সফলভাবে করার জন্য কিন্তু বুদ্ধির প্রয়োজন হয়। বুদ্ধি অন্যান্য দক্ষতা অর্জনে সাহায্য করে, এটি শেখার ক্ষমতা। অর্থাৎ এই যে আমাদের বুদ্ধির জন্য আমরা বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারি। যেমন বুদ্ধির জন্য আমরা বিভিন্ন আমাদের যে কাজগুলো আছে, যে কোনো কাজ হতে পারে, সেটা খাওয়া দাওয়া থেকে শুরু করে সাইকেল চালানো, সাঁতার শেখাই, সব কিছুর জন্য কিন্তু আমাদের বুদ্ধির প্রয়োজন হয়। এছাড়াও নাচ গান এগুলোর জন্য আমাদের কিছুটা পরিমাণ বুদ্ধির প্রয়োজন হয়। তো বুদ্ধি কী করে, আমাদের এই সমস্ত অন্যান্য দক্ষতা এগুলো অর্জনেও সাহায্য করছে। আর এটা একটা শেখার ক্ষমতা, আমাদের বুদ্ধির দ্বারাই আমরা শিখতে পারি। বুদ্ধি না থাকলে আমরা কোনো কাজ খুব সহজে শিখতে পারবো না। এবার আমরা দেখব বুদ্ধির প্রকারভেদ, অর্থাৎ টাইপস অফ ইন্টেলিজেন্স। এখানে দুজন মনোবিদের নাম আমরা জানব, তারা বুদ্ধিকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। যেমন মনোবিদ থর্নডাইক। থর্নডাইকের নাম তোমরা আগেও পড়েছো। কোথায় পড়েছো? শিখনে পড়েছো থর্নডাইকের নাম আগে। শিখনে 3টে আমাদের ল দিয়েছিল, লজ অফ লার্নিং। তো সেই থর্নডাইকই বুদ্ধিকে 3টে ভাগে ভাগ করেছেন। একটা হলো মূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি আর সামাজিক বুদ্ধি। এছাড়া মনোবিদ ক্যাটল বুদ্ধিকে 2টি ভাগে ভাগ করেছেন, তরল বুদ্ধি আর কেলাসিত বুদ্ধি, অর্থাৎ ফ্লুইড ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। এবারে আমরা থর্নডাইকের এই যে মূর্ত, বিমূর্ত আর সামাজিক বুদ্ধি, এগুলো বলতে উনি কি বুঝিয়েছেন সেটা আমরা বুঝব। মূর্ত বুদ্ধি যেটা, থর্নডাইকের মতে মূর্ত বুদ্ধি এই যে আমাদের বিভিন্ন কাজ আমরা ডেলি করে থাকি, রোজ আমরা যে সমস্ত কাজগুলো করে থাকছি বিভিন্ন পরিস্থিতিকে যথাযথভাবে উপলব্ধি করে, এগুলোই আমাদের মূর্ত বুদ্ধির পরিচয় দেয়। অর্থাৎ আমাদের ডেলি লাইফে সারভাইভ করার জন্য আমরা যে সমস্ত কাজ করে থাকছি সেগুলোই হলো আমাদের মূর্ত বুদ্ধি। মূর্ত বুদ্ধির আরেকটা নাম হলো যান্ত্রিক বুদ্ধি। সিচুয়েশন অনুযায়ী আমরা রেসপন্ড করতে পারছি, এটাকে কংক্রিট ইন্টেলিজেন্স বা মূর্ত বুদ্ধি বলে। বিমূর্ত বুদ্ধি কি? এই যে শব্দ, সংখ্যা, অক্ষর, অর্থাৎ আমাদের বিভিন্ন যে পড়াশোনা শিখতে হেল্প করছে সেটা বিমূর্ত বুদ্ধির জন্য। বিদ্যালয় থেকে পড়াশোনা শেখার ফলে আমাদের যে বুদ্ধিটা ডেভেলপ হচ্ছে সেটা বিমূর্ত বুদ্ধি। বা এই যে ধরো কোনো ম্যাথ সলভ করতে, কোনো অঙ্ক সলভ করতে, কিংবা কোনো প্যারাগ্রাফ পড়ে সেটার মানে বুঝতে, এই প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের বিমূর্ত বুদ্ধির প্রয়োজন হয়, যেটাকে বলে অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স। 3 নম্বর হচ্ছে সামাজিক বুদ্ধি। সামাজিক বুদ্ধি কি? সমাজের মানুষের সাথে যথাযথভাবে আমরা যে আচরণ করছি, অর্থাৎ কোনো ব্যক্তির সামাজিক পরিস্থিতিতে কোনো প্রতিক্রিয়া করার জন্য যে বুদ্ধির প্রয়োজন হয় সেটাকেই সামাজিক বুদ্ধি বলে। একটা জিনিস মনে রাখতে হবে, সামাজিক বুদ্ধিতে কিন্তু থর্নডাইক কোনো রকম অনুভূতি বা আবেগের কথা এখানে বলেননি। উনি বলেছেন কোনো একজন ব্যক্তি অন্যদের যে উপলব্ধি করতে পারছে এবং তাদের প্রতি লক্ষ্য পূরণের উপযোগী যে সমস্ত আচরণ সেই ব্যক্তিটা করতে পারছে সামাজিক বুদ্ধির কারণে। অর্থাৎ এখানে কোনো রকম আবেগ বা অনুভূতি আসছে না, শুধুমাত্র মানুষের সাথে কমিউনিকেশন কিভাবে করছে, বিভিন্ন পরিস্থিতিতে, সামাজিক পরিস্থিতিতে সে কিভাবে বুদ্ধিকে কাজে লাগিয়ে সেখান থেকে ওভারকাম করে আসতে পারছে, এটাই হচ্ছে সামাজিক বুদ্ধি। মনোবিদ ক্যাটল ফ্লুইড ইন্টেলিজেন্স আর ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স এই দুটো ভাগে ভাগ করেছেন। তো এটা আমরা দেখব। তরল বুদ্ধি বা ফ্লুইড ইন্টেলিজেন্স কি? এই যে ধরো আমরা যখন কোনো নতুন পরিস্থিতির মোকাবিলা করি,
সেটার জন্য আমাদের মাথা থেকে যে বুদ্ধিটা বেরোয় সেটাকে বলা হবে তরল বুদ্ধি বা ফ্লুইড ইন্টেলিজেন্স। তরল বুদ্ধি দেখবে কারোর বেশি হয়, অর্থাৎ তারা কঠিন পরিস্থিতিতে খুব সহজেই তাদের মাথা থেকে বিভিন্ন আইডিয়া আসে, কমন সেন্স যেটাকে বলা হয়, তাদের তরল বুদ্ধি বেশি হয়। তরল বুদ্ধি কিন্তু ইনেট হয়, ইনেট মানে সহজাত বা জন্মগত, এটা বাড়ানো যায় না। তরল বুদ্ধি একটা মানুষ যতটা নিয়ে জন্মায় তার ততটাই থাকে সারা জীবনে, সেটা কিন্তু বাড়ানো যায় না তরল বুদ্ধিকে। তরল বুদ্ধির জন্য দুটো মানুষের মধ্যে তুমি পার্থক্যটা বুঝতে পারবে। যার তরল বুদ্ধি বেশি সে বিভিন্ন কঠিন পরিস্থিতিতে তার মাথায় খুব সহজে বুদ্ধি চলে আসছে, এইটা একটা মানুষের তরল বুদ্ধি। তাহলে এটার জন্য কোনো রকম পড়াশোনার দরকার হয় না, কোনো শেখার কিছু দরকার হয় না, অভিজ্ঞতা থেকে এটা প্রভাবিত হয় না। এটা একদম নতুন পরিস্থিতিতে তুমি চিন্তা করে যে বুদ্ধিটা মাথা থেকে বের হচ্ছে সেটাই আমাদের তরল বুদ্ধি। অনেক ক্ষেত্রে দেখা গেছে অটিস্টিক বাচ্চাদের এই তরল বুদ্ধি বা ফ্লুইড ইন্টেলিজেন্স একটু কম থাকে অন্যান্য ব্যক্তিদের তুলনায়। এরপরে আমরা জানবো কেলাসিত বুদ্ধি বা ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স কী। তরল বুদ্ধিটা যেমন একদম নতুন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য আমাদের যে বুদ্ধিটা কাজে লাগছে সেটাই তরল বুদ্ধি, কিন্তু কেলাসিত বুদ্ধি হচ্ছে আমরা কোনো অভিজ্ঞতা থেকে কিছু শিখেছি আর সেই জ্ঞানটাকেই আমরা কোনো একটা সিচুয়েশন হোক বা কোনো সমস্যা হোক সেটাকে সমাধান করার জন্য কাজে লাগাচ্ছি, সেটাই আমাদের কেলাসিত বুদ্ধি। আগে আমি কোনো একটা জিনিস শিখে এসেছি, সেই অভিজ্ঞতাটাকেই আমি কাজে লাগিয়ে কোনো যখন সমস্যাকে সমাধান করার চেষ্টা করছি, সেটা আমার কেলাসিত বুদ্ধি। বয়স বাড়ার সাথে সাথে ব্যক্তির অভিজ্ঞতা যত বাড়বে কেলাসিত বুদ্ধিও বাড়তে থাকবে। এটার জন্য আমাদের স্কুলের দরকার হয়, স্কুল বলো বা বিভিন্ন জায়গায় আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি, সেই সমস্ত জিনিসগুলো আমাদের দরকার হয় কেলাসিত বুদ্ধিতে। কেলাসিত বুদ্ধি বাড়ানো যায়, কিভাবে বাড়ানো যায়, আমরা যত বেশি এক্সপিরিয়েন্স করব তত আমরা কেলাসিত বুদ্ধিকে বাড়াতে পারবো। আমরা যত জিনিস শিখব তত আমরা কেলাসিত বুদ্ধিকে কিন্তু ইনক্রিজ বা বাড়াতে পারবো, কিন্তু তরল বুদ্ধিকে কখনো বাড়ানো যায় না, এটা সহজাত হয় আর জন্মগত হয়। অ্যালফ্রেড বিনে কিন্তু প্রথম বুদ্ধি নিয়ে কাজ করেছিলেন। উনি 1896-এ প্রথম বুদ্ধির একটি থিওরি দেন যেটা ইউনিফ্যাক্টর মডেল নামে পরিচিত। তো ইউনিফ্যাক্টর মডেলটা অত ফেমাস নয়, সেটার কারণে এই থিওরিটা তোমাদের ডিটেলে পড়তে হবে না, শুধু এইটুকু জেনে রাখতে হবে অ্যালফ্রেড বিনে প্রথম বুদ্ধি নিয়ে কাজ শুরু করেছিলেন এবং এই অ্যালফ্রেড বিনেই 1905-এ গিয়ে প্রথম বুদ্ধির অভিক্ষা ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্টটা দেন, যেটার নাম হলো বিনে-সিমো স্কেল। এরপরে 1908-এ গিয়ে তিনি মানসিক বয়স বা মেন্টাল এজ এই কনসেপ্টটা দেন। এখানে অ্যালফ্রেড বিনের এই যে 1905 খ্রিস্টাব্দে তিনি যে বুদ্ধির পরীক্ষাটা দিয়েছেন বা ইন্টেলিজেন্স টেস্টটা দিয়েছেন, এটার পিছনে একটু গল্পটা আমরা জানবো। অ্যালফ্রেড বিনে একটা আমেরিকার স্কুলে কাজ করতেন এবং সেখানের প্রিন্সিপাল তাকে দায়িত্ব দিয়েছিলেন প্রত্যেকটা বাচ্চা যারা পিছিয়ে পড়ছে, অন্যান্য সাবজেক্টে যারা পিছিয়ে পড়ছে, প্রত্যেককে একই পড়াশোনা শেখানো হচ্ছে, একইভাবে অঙ্ক বা বিভিন্ন জিনিস শেখানো হচ্ছে। তো উনি লক্ষ্য করেন, অর্থাৎ ওই স্কুলের প্রিন্সিপালটা, যে কিছু কিছু বাচ্চা খুব ভালো রেজাল্ট করছে, আবার কিছু কিছু বাচ্চা একই তাদেরকে পড়ানো এবং শেখানো হচ্ছে, তাও কিন্তু তারা রেজাল্ট খুব একটা ভালো করতে পারছে না। তো সেই প্রিন্সিপালটি অ্যালফ্রেড বিনেকে দায়িত্ব দেন, যে তার মনে হয়েছিল এটা বুদ্ধির কোনো ঘাটতির জন্য হচ্ছে, যে সেই সমস্ত বাচ্চারা পিছিয়ে পড়ছে, তাদের হয়তো বুদ্ধি কম। তো এই যে বুদ্ধি কম বা বেশি, এটাকে আমরা মেজার করব কি করে, এটাকে আমরা মাপবো কি করে। তো এটার জন্য উনি অ্যালফ্রেড বিনেকে বলেন যে এই বুদ্ধি কম বা বেশি এটা মাপার জন্য তুমি কোনো একটা যন্ত্র বানাও বা কোনো একটা টেস্ট বানাও, যেটা থেকে আমরা কোনো বাচ্চার বুদ্ধিকে পরিমাপ করতে পারবো। এবং 1905 সালে তিনি প্রথম এই টেস্টটা বানিয়েছেন, বিনে-সিমো স্কেল বা বিনে-সিমো টেস্ট। এটা কিন্তু বহুবার সংশোধন করেছিলেন, কারণ এই টেস্টটাতে প্রথমবার যখন বানিয়েছিলেন প্রচুর ভুল ছিল। তো এরপরে তিনি 1908-এ একবার সংশোধন করেন এবং তখনই তিনি মানসিক বয়স বা মেন্টাল এজ এর কনসেপ্টটা দেন। মানসিক বয়স মানে কি, আমাদের একটা হয় ক্রোনোলজিক্যাল এজ, মানে কি যেটা আমাদের
আসল বয়স অর্থাৎ প্রকৃত বয়স। ক্রোনোলজিক্যাল এজ যদি কারোর 12 হয় তার মানে কিন্তু এটা নয় যে তার মানসিক বয়সও 12 হবে, অর্থাৎ সে মেন্টালিও 12 বছরের একটা বুদ্ধিসম্পন্ন বাচ্চা, সেটা কিন্তু নাও হতে পারে। তাহলে কারোর প্রকৃত বয়স আর মানসিক বয়স এক নাও হতে পারে, প্রকৃত বয়সের থেকে মানসিক বয়স কমও হতে পারে বা সেটার বেশিও হতে পারে। অর্থাৎ সে মেন্টালি কতটা বেড়েছে, তার মেন্টালি কতটা সে গ্রো করেছে, এটা হলো তার মানসিক বয়স। তো এখানে 1908-এ গিয়ে তিনি প্রথম মানসিক বয়স বা মেন্টাল এজের কনসেপ্টটা দিয়েছিলেন। বিনেকে দায়িত্ব দিয়েছিলেন, আর সিমো ছিল তারই কলিগ, বিনের কলিগ, যিনি ওনাকে হেল্প করেছিলেন এই টেস্টটা বানানোর জন্য। এরপরে 1912-তে গিয়ে উইলিয়াম স্টার্ন আইকিউ বা বুদ্ধাঙ্ক এই শব্দটা প্রথম উল্লেখ করেছিলেন। এর আগে কিন্তু আইকিউ বলে কোনো শব্দ আগে ইউজ করা হয়নি। এই যে ইন্টেলিজেন্স টেস্টগুলো বানানো হয়েছিল এগুলোতেও কিন্তু আইকিউ বলে কোথাও লেখা ছিল না, শুধু ইন্টেলিজেন্স টেস্ট বলেই লেখা হতো। বাট 1912-এ গিয়ে উইলিয়াম স্টার্ন বললেন যে ইন্টেলিজেন্স টেস্টের মাধ্যমে আমরা আইকিউ বা বুদ্ধাঙ্ককে মাপতে পারি। তো এখন যে সমস্ত টেস্টগুলো আমরা করে থাকি বুদ্ধি মাপার জন্য সেগুলোকে আমরা আইকিউ টেস্টই বলি বা ইন্টেলিজেন্স টেস্ট, দুটো সেমই। কিন্তু উইলিয়াম স্টার্নের আগে এই আইকিউ শব্দটা কেউ জানতো না, তিনি প্রথম আইকিউ শব্দটাকে ব্যবহার করেছিলেন 1912 খ্রিস্টাব্দে। এই প্রত্যেকটা ইনফরমেশন এমসিকিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো এগুলো ভালো করে মনে রাখতে হবে। এখানে আমরা দেখব আইকিউর ফর্মুলা। আইকিউর এখন যে ফর্মুলাটা ইউজ করা হয় সেটা হলো মানসিক বয়স তার সাথে প্রকৃত বয়সকে ভাগ করে 100 দিয়ে গুণ করা হয়। তো একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখব, মানসিক বয়স যদি কারোর 7 বছর হয় আর তার প্রকৃত বয়স যদি হয় 10, তাহলে আমরা মানসিক বয়সে 7 লিখব আর প্রকৃত বয়সে লিখব 10, এবং এটাকে আমরা 100 দিয়ে গুণ করব ডিভাইড করার পর। তো এখানে এই বাচ্চাটার আইকিউ হবে 70। এইভাবে আমরা আইকিউর ফর্মুলা ইউজ করে আইকিউকে বার করে থাকি। এই টপিকটা থেকে আমরা কিছু এমসিকিউ কভার করব, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কত ভালো করে জিনিসটাকে জানলাম এবং শিখলাম। প্রথম কোয়েশ্চেন, বুদ্ধি কি? অপশন এ শারীরিক কাজ করার ক্ষমতা, অপশন বি অভিজ্ঞতা থেকে শেখা এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা, অপশন সি একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান, অপশন ডি আবেগীয় স্থিতিশীলতা। হোয়াট ইজ ইন্টেলিজেন্স? অপশন এ এবিলিটি টু পারফর্ম ফিজিক্যাল টাস্কস, অপশন বি এবিলিটি টু লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাডাপ্ট, অপশন সি নলেজ অফ এ স্পেসিফিক সাবজেক্ট, অপশন ডি ইমোশনাল স্টেবিলিটি। এটার উত্তর হবে অভিজ্ঞতা থেকে শেখা এবং মানিয়ে নেওয়া। এবিলিটি টু লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাডাপ্ট, বুদ্ধি আমাদের এটাই করতে সাহায্য করে। আমরা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে কিছু শিখি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। কোয়েশ্চেন নাম্বার 2, তরল বুদ্ধি কী? অপশন এ শেখা জ্ঞান ও অভিজ্ঞতা ব্যবহার করার ক্ষমতা, অপশন বি যুক্তি দিয়ে চিন্তা করা ও নতুন সমস্যার সমাধান করার ক্ষমতা, অপশন সি তথ্য ও বাস্তব জ্ঞানের অধিকার, অপশন ডি মানসিক স্থিতিশীলতা। হোয়াট ইজ ফ্লুইড ইন্টেলিজেন্স? অপশন এ এবিলিটি টু ইউজ লার্নড নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, অপশন বি এবিলিটি টু রিজন অ্যান্ড সলভ নভেল প্রবলেমস, অপশন সি নলেজ অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, অপশন ডি ইমোশনাল স্টেবিলিটি। এখানের উত্তর হবে যুক্তি দিয়ে চিন্তা করা এবং নতুন সমস্যার সমাধান করার ক্ষমতা। এই বুদ্ধিটার ব্যাপারে বলেন মনোবিদ ক্যাটল। তিনি বলেছেন আমাদের 2 রকমের বুদ্ধি হয়, তরল আর কেলাসিত, ফ্লুইড এবং ক্রিস্টালাইজড। তরল বা ফ্লুইড ইন্টেলিজেন্স হচ্ছে যখন আমরা কোনো নতুন সমস্যার সমাধান করছি বা পরিস্থিতির মোকাবিলা করছি এবং আমরা যে বুদ্ধিটাকে কাজে লাগিয়ে সেটা সলভ করছি, সেটাই আমাদের তরল বুদ্ধি। কেলাসিত বুদ্ধি বা ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স কি? আমরা পুরনো এক্সপিরিয়েন্স থেকে শিখে যখন কোনো বুদ্ধি বার করে কোনো কাজকে সমাধান করছি সেটা আমাদের কেলাসিত বা ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। এমসিকিউ নাম্বার 3, বুদ্ধাঙ্ক বা আইকিউর ধারণাটি কে দিয়েছিলেন?
The concept of intelligence quotient or IQ was developed by উইলিয়াম স্টার্ন। এটা আমরা আগেই পড়লাম, 1912-এ উইলিয়াম স্টার্ন দিয়েছিলেন। তার আগে আমরা আইকিউ বলে কোনো টার্মই জানতাম না, আইকিউ বলে কোনো শব্দ যে আছে এটাই জানতাম না। উনি প্রথম আইকিউর কথাটার পরিচালনা করেছিলেন 1912-এ। আচ্ছা, আইকিউর ফুল ফর্ম কিন্তু ইন্টেলিজেন্স কোশিয়েন্ট। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়বে, এটা এমসিকিউতে আসতে পারে। যারা বাংলাতে পড়ছো তারাও এটা পড়ে রাখবে। এমসিকিউ নাম্বার 4, প্রথম বুদ্ধি পরীক্ষার বিকাশের সঙ্গে কার নাম জড়িত? হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফার্স্ট ইন্টেলিজেন্স টেস্ট? অপশন এ চার্লস পিয়ারম্যান, অপশন বি হাওয়ার্ড গার্ডনার, অপশন সি অ্যালফ্রেড বিনে, অপশন ডি উইলহেম উন্ড। এটা আশা করছি প্রত্যেকেই পারবে, এটা ভীষণ সোজা। অ্যালফ্রেড বিনে। কবে? 1905-এ তিনি প্রথম বুদ্ধির পরীক্ষা, যেটার নাম হলো বিনে-সিমো টেস্ট, সেটা দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, বিলির মানসিক বয়স 8 এবং প্রকৃত বয়স 10। বিলির আইকিউ কত? বিলি হ্যাজ আ মেন্টাল এজ অফ 8 অ্যান্ড আ ক্রোনোলজিক্যাল এজ অফ 10. Billy's IQ is option A 108, option B 125, option C 80 and option D is 90. কোন আনসারটা হবে এখানে? এটা ভীষণ ইজি। আইকিউর ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এটা করতে পারবো। আইকিউ ইজ ইকুয়াল টু MA/CA ইন্টু 100, মানসিক বয়স আর প্রকৃত বয়স ইন্টু 100। MA এখানে কত, মানসিক বয়স কত? 8, তাহলে এখানে 8 হবে। প্রকৃত বয়স কত? 10 ইন্টু 100, এখানের আনসার হবে 80। তাহলে বিলির আইকিউ 80। বোনাস কোয়েশ্চেন একটা আছে, সামাজিক বুদ্ধির ধারণাটি কে দিয়েছিলেন? হু ইজ নোন ফর দ্য কনসেপ্ট অফ সোশ্যাল আইকিউ? অপশন এ অ্যালফ্রেড বিনে, অপশন বি চার্লস পিয়ারম্যান, অপশন সি এডওয়ার্ড থর্নডাইক অ্যান্ড অপশন ডি হাওয়ার্ড গার্ডনার। এটাও ভীষণ ইজি, আমরা একটু আগেই পড়লাম। এডওয়ার্ড থর্নডাইক মূর্ত বুদ্ধি, বিমূর্ত বুদ্ধি আর সামাজিক বুদ্ধি, কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড সোশ্যাল ইন্টেলিজেন্স, এই 3টে টাইপে আমাদের বুদ্ধিকে ভাগ করেছেন। তো এটার আনসার হবে এডওয়ার্ড থর্নডাইক। আশা করছি তোমরা আজকের ক্লাস থেকে বুদ্ধির অনেক কিছু ইনফরমেশন জানতে পেরেছো। এমসিকিউগুলো যদি সলভ করে থাকতে পারো, 5-এর মধ্যে যদি তোমাদের স্কোর 3 বা তার বেশি হয়, তাহলে জানবে তোমরা এই ক্লাসটা ভালো করে অ্যাটেন্ড করেছো এবং বুঝতে পেরেছো। কিন্তু তোমার স্কোর যদি 2-এর কম হয়, তাহলে আরও একবার ক্লাসটাকে ভালো করে দেখবে এবং এই এমসিকিউগুলোকে সলভ করার চেষ্টা করবে। এই পুরো পিডিএফটা পেতে হলে আমার টেলিগ্রাম গ্রুপটায় জয়েন করে নেবে, সাইকোলজি টিচার সায়ন্তনী স্টুডেন্ট কর্নার। আমি নিচে ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমার যদি মনে হয় যে এই ভিডিওটা কারোর সাথে শেয়ার করার দরকার আছে, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।